বন্ধুরা, আমি মিনাল, হাই স্কুলের বাংলা টিচার। বছর ৩ হলো বিয়ে করেছি, গ্রামের শ্বশুর বাড়ি। ৫ মাস হলো বউ প্রেগনেন্ট। কে জানে এরকম লকডাউন হবে, সারাদিন রাত বাড়িতেই আছি, কি আর করা যাবে। সকালে বসে বসে চা খাচ্ছি, শ্বশুর ফোন করলো, জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করলো। লকডাউনে বাইরে বেরোলেই পুলিশ তাড়া করছে, কি করে যাব সেটাই ভাবছি। বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, শ্বশুর বাড়িতে কয়েকদিন থেকে আসা যাবে। বউ যাওয়ার জন্য বলছে, তাই ঠিক করলাম ষষ্ঠীর দিন ভোর বেলা বেরোব। যথারীতি ষষ্ঠীর দিন ভোর বেলা দুজনে বাইকে করে শ্বশুর বাড়িতে গেলাম। শ্বশুর বাড়িতে যখন পৌঁছালাম তখনও শ্বশুর শাশুড়ি ঘুম থেকে ওঠেনি। ডেকে ঘুম ভাঙাতে হলো, তারপর শ্বশুর এসে গেট খুলল। শাশুড়ি ঘুম থেকে এলো, শাশুড়িকে দেখেই তো অবাক হয়ে গেলাম। আমার তাকিয়ে থাকা দেখে শাশুড়ি মুচকি হাসল। শাশুড়ি বলল, মিনাল বসো, আমি বাথরুম থেকে আসছি, তারপর তোমাকে চা করে দিচ্ছি। আচ্ছা মা। শাশুড়ি চলে গেল, আর আমার বউ এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। শাশুড়ি বাথরুম থেকে বেরোলে আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘরে এসে প্যান্ট আর গেঞ্জি পরে নিলাম। শাশুড়ি চা নিয়ে এলো, শাড়ি পরে দারুণ লাগছে। আমার তাকিয়ে থাকা দেখে শাশুড়ি বলল, শ্বশুরের সম্পদের দিকে এত নজর? শাশুড়ির গলা শুনে চমকে উঠলাম। আমার হাতে চায়ের প্লেটটা দিয়ে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। শ্বশুর চা খেয়ে দোকানে চলে গেল। শ্বশুরের মুদিখানা দোকান আছে, তাই লকডাউনে ছাড় আছে। আমি চা খেয়ে উঠোনে এসে ঘোরাঘুরি করছি। রান্নাঘরে শাশুড়ি রান্না করছে, আমাকে দেখে বলল, বাইরে কি করছো, ঘরে আসো। আমি ঘরে গিয়ে রান্নাঘরের দিকে গেলাম। শাশুড়ি বলল, চেয়ারটা নিয়ে বসো। আমি চেয়ারটা নিয়ে বসলাম। শাশুড়ি রান্না করছে, গরমে ঘেমে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছে। শাশুড়ি রান্নায় ব্যস্ত ছিল, আমি বসে বসে তার রান্না করা দেখছিলাম। শাশুড়ি এবার কড়াইতে জল দিয়ে গ্যাসটা কমিয়ে আমার দিকে ফিরল। আমার অবস্থা দেখে মুচকি হাসল, গ্যাসের স্ল্যাবের সাথে ঠেস দিয়ে দাঁড়াল। শাশুড়ি বলল, কি মিনাল, কি মনে হচ্ছে নাতি হবে না নাতনি হবে? আমি বললাম, কার? শাশুড়ি বলল, আমার কথা জিজ্ঞাসা করব? তোমার বউ মানে আমার মেয়ের, সেটাই জিজ্ঞাসা করছি। শাশুড়ির মুখে এই কথা শুনে মাথা নিচু করেই বললাম, কি করে বলবো কি হবে? শাশুড়ি বলল, আরে একটা আইডিয়া তো আছে, বলো কি আইডিয়া তোমার? আমি বললাম, নাতি হবে মনে হয়। তারপর গ্যাসের দিকে ফিরে তরকারিটা একটু নেড়েচেড়ে নামিয়ে নিল। এমন সময় চুলের খোপাটা খুলে গেল। দুটো হাত দিয়ে খোপা করতে করতে আমার দিকে ফিরল। আমি তো অবাক হয়ে তাকিয়ে রইলাম। শাশুড়ি বলল, শাশুড়ির সব দিকে খেয়াল রাখছো দেখছি। এমন সময় সাইকেলের বেল বেজে উঠল। শাশুড়ি বাইরে গিয়ে একটা বাজারের ব্যাগ হাতে নিয়ে ঢুকল। আমি বললাম, বাবা এসেছিল নাকি? শাশুড়ি বলল, না, দোকানের কর্মচারী। শাশুড়ি ব্যাগের থেকে তরকারি বার করে একটা গামলায় নিয়ে বেসিনে ধুতে আরম্ভ করল, আবার খোপাটা খুলে গেল। শাশুড়ি বলল, লোকেশ, ফ্রিজের উপর দেখো, একটা চুলের ক্লিপ আছে, নিয়ে আসো। আমি ফ্রিজের উপর থেকে ক্লিপটা নিয়ে শাশুড়ির হাতে দিতে গেলাম। শাশুড়ি বলল, আমি তরকারি ধুচ্ছি, তুমি চুলটা গুটিয়ে ক্লিপ লাগিয়ে দাও। আমি কি করব ভেবে পাচ্ছি না। শাশুড়ি বলল, কি হলো? আমি শাশুড়ির পেছনে গিয়ে চুল ধরলাম, আমি ক্লিপটা দিয়ে সরে এলাম। আমি চেয়ারে এসে বসলাম। শাশুড়ি তরকারি চাপিয়ে দিয়ে আমার কাছে এলো। আমার পাশে এসে শাশুড়ি বলল, আমি তোমার কষ্ট বুঝি। এখানে যে কদিন থাকবে, আমার মেয়ের দায়িত্ব আমি নেব। তোমার সব কষ্ট আমি দূর করে দিব। আমি বললাম, আপনি কোনো টেনশন করবেন না। শাশুড়ি বলল, আমি জানি তো আমার জামাই কত ভালো ছেলে, সেই জন্যই তো তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছি। ওদিকে তরকারিটা মনে হয় পুড়ে গেল, বলে শাশুড়ি উঠে গেল। তরকারিটা একটু নেড়েচেড়ে জল দিল। কিছুক্ষণ পর শাশুড়ি বলল, যাও লোকেশ, স্নান করে আসো, আমি রান্না শেষ করে স্নান করতে যাব। আমি বললাম, আচ্ছা মা, যাচ্ছি। এরপর আমি স্নান করতে গেলাম। স্নান সেরে বেরোলাম। কিছুক্ষণ পর শাশুড়ি স্নান করতে ঢুকল। আমি বারান্দায় বসে মোবাইল দেখছি, বাথরুমের দরজা খোলার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি, চুপ হয়ে গেলাম। পুরো হিন্দি সিনেমার নায়িকার মতো লাগছে। আমার দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে আমার পাশ দিয়ে ঘরে গেল। আমিও পেছন পেছন ঘরে ঢুকলাম। শাশুড়ি বলল, তুমি যা ভালো মনে হচ্ছে নতুন করে তোমার সঙ্গে সংসার পাতি। এখনই তোমার সুর চলে আসবে, তুমি গিয়ে রীতাকে ডেকে স্নান করতে যেতে বলো। আমি বললাম, আপনার জন্য নতুন শাড়ি এনেছি, আমি এনে দিচ্ছি। আমি পাশের ঘরে গিয়ে যে শাড়িটা শাশুড়ির জন্য কিনেছি সেটা ব্যাগ থেকে বার করে এনে দিলাম। শাশুড়ি বলল, এটা আবার কি জন্য আনতে গেলে? আমি বললাম, জামাই ষষ্ঠীর উপহার। শাশুড়ি বলল, আসল উপহার তো আমি পেয়ে গেছি। আমি বললাম, কি মা? শাশুড়ি বলল, জামাই ষষ্ঠীতে জামাইকে নিজের ছেলে হিসেবে পেয়ে গেছি।
এর থেকে বড় উপহার আর কি হতে পারে? আমি বললাম, আমিও তো জামাই ষষ্ঠীর উপহার পেয়ে গেছি, আপনার মতো শাশুড়ির থেকে এই উপহার কজন জামাই পায়? শাশুড়ি রেডি হয়ে নিল, রীতা ঘুম থেকে উঠে বাথরুমে গেল স্নান করতে। এর মধ্যে শ্বশুর দোকান থেকে বাড়িতে এলো, রীতা বাথরুম থেকে বেরোল। রীতা বলল, মাকে শাড়িটা তুমি বার করে দিয়েছ নাকি? আমি বললাম, আমি বার করে দিলাম, তুমি তো ঘুমাচ্ছ, মনে হচ্ছে কতকাল ঘুমাওনি। রীতা বলল, আমার ঘুম দেখে তোমার হিংসা হচ্ছে নাকি তুমিও ঘুমাও না, কে বারণ করেছে? আমি বললাম, আমি তো তোমার মতো ঘুম পাগল নই যে তোমার মতো পরে পরে ঘুমাবো। শাশুড়ির দিকে তাকিয়ে দেখি মুচকি হাসছে। রীতা বলল, তুমি সারাদিন সারারাত জেগে বসে থাকো, কে বারণ করেছে? শাশুড়ি বলল, মিনাল থাক না, এখানে তো আর কাজ নেই, ঘুমাক, ও এমনিতেই একটু ঘুম কাতুরে মেয়ে। আমি বললাম, আজকে সারাদিন ঘুমাও, কালকে থেকে তো আর ঘুমাতে পারবে না। রীতা বলল, কেন ঘুমাতে পারবো না? আমি বললাম, কালকে সকালেই তো বাড়ি চলে যাব। রীতা বলল, কি? তুমি যাও, আমি যাব না, অন্য সময় এলে তো পরের দিন চলে যাও, তোমার স্কুল আছে, এখন তো আর স্কুল নেই, এখন কি বলবে? শাশুড়ি বলল, ঠিকই তো, এখন তো আর স্কুল নেই, বাড়িতে গিয়েও সেই সারাদিন বসে থাকতে হবে, তার চেয়ে বরং এখানেই 2 সপ্তাহ থেকে যাও। কোনোদিন তো এসে ভালো করে বেড়াতে পারোনি। শ্বশুর বলল, তোমার শাশুড়ি ঠিকই বলেছে, কদিন থেকে যাও, এই ছুটি তো আর পাবে না। আমি বললাম, আচ্ছা তাই হবে। শাশুড়ি ফোঁটা দেওয়ার জন্য সব রেডি করল, আমাকে একটা আসন পেতে দিল। বসলাম, শাশুড়ি আমার সামনে এসে নিচু হয়ে মাথায় ধান দুর্ব দিল, আর রীতা শঙ্খ বাজাচ্ছে। পেছনে দাঁড়িয়ে এবার শাশুড়ি ফোঁটা দিল। ফোঁটা হওয়ার পর আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিল, সঙ্গে শ্বশুরকেও খেতে দিল। আমাদের খাওয়া হয়ে গেলে শাশুড়ি আর রীতা খেতে বসল। এবার সবাই মিলে ঘরে বসে গল্প করছি, কিছুক্ষণ গল্প করার পর শ্বশুর উঠে পাশের ঘরে একটু ঘুমাতে গেল। আমি, শাশুড়ি আর রীতা গল্প করছি। আমারও ঘুম পাচ্ছে, তাই রীতা আর শাশুড়ি গল্প করছে, আমি পাশেই শুলাম। চোখ লেগে এলো, কিছুক্ষণের মধ্যে টিভির আওয়াজে ঘুম ভেঙে গেল। আমি বললাম, তুমি সারাদিন ঘুমিয়ে এখন আমি একটু শুলাম, তুমি টিভি চালালে? রীতা বলল, তুমি ঠাকুর ঘরে গিয়ে ঘুমাও নিরিবিলিতে। আমি উঠে গিয়ে ঠাকুর ঘরে একটা চৌকি আছে, ওটাতে শুলাম। ঘুম ভাঙল নড়াচড়ার কারণে, তাকিয়ে দেখি শাশুড়ি আমার দিকে তাকিয়ে হাসছে। ঘর অন্ধকার হয়ে এসেছে, বুঝলাম সন্ধ্যা হয়ে গেছে। শাশুড়ি বলল, তুমি তো কালকে বাড়ি চলে যাবে বলছিলে, কেন শ্বশুর বাড়িতে ভালো লাগছে না? আমি বললাম, কি যে বলেন মা, এইরকম শাশুড়ি থাকলে কার বাসায় যেতে ইচ্ছে করবে, আমি তো এমনিতেই বলছিলাম। শাশুড়ি বলল, সে তো আমি বুঝতে পেরেছি, আগে সন্ধ্যা দিয়ে নি। শাশুড়ি সন্ধ্যা দিল, আমিও উঠে চোখে মুখে জল দিয়ে ঘরে এলাম। এসে দেখি টিভি চলছে, রীতা ঘুমাচ্ছে। আমি টিভিটা অফ করে দিলাম। শাশুড়ি রীতাকে ডাকতে ডাকতে ঘরে ঢুকল, মেয়েটা আবার ঘুমিয়ে পড়েছে, সন্ধেবেলা কিছুই খেল না। আমাকে আবার অনেক সময় দিল। আমি হেসে উঠলাম, ঠিকই বলেছেন মা, মেয়েরও তো একটা দায়িত্ব আছে। শাশুড়ি হেসে বলল, আগে টিফিন করে নাও, তারপর আমরা গল্প করব। শাশুড়ি হেসে রান্নাঘরে চলে গেল, কিছুক্ষণ পর চা আর চানাচুর মুড়ি নিয়ে এলো দুজনের জন্য। রীতা যে ঘরে ঘুমিয়ে আছে তার পাশের ঘরে দুজনে বসে চা মুড়ি খাচ্ছি আর গল্প করছি। শাশুড়ি বলল, লোকেশ জানতো এখন রীতার উপরই আমার রাগ হচ্ছে। আমি বললাম, কেন মা? শাশুড়ি বলল, ও এত সুন্দর একটা বর পেয়েছে যে এত সুন্দর সবার দায়িত্ব নিতে পারে। আমিও যদি এরকম একটা বর পেতাম। মনে হচ্ছে তোমাকে নিয়ে তারপর দূরে কোথাও গিয়ে সংসার করি। আমি শাশুড়ির কথা শুনে হেসে ফেললাম। চা খাওয়া হয়ে গেল, শাশুড়ি বাটি কাপ রান্নাঘরে রেখে এলো। শাশুড়ি বলল, মিনাল চলো ছাদে যাই। আমি বললাম, মা, ছাদে মাদুর পেতে বসলে সমস্যা হবে। শাশুড়ি বলল, তাহলে একটা লেপ নিয়ে যাই চলো। বক্স খাটের ভেতর থেকে শাশুড়ি একটা লেপ বার করল। শাশুড়ি বলল, তুমি লেপটা নাও, আমি মাদুর নিচ্ছি। লেপ আর মাদুর নিয়ে দুজনে ছাদে উঠলাম। চাঁদের আলোয় ভালোই দেখা যাচ্ছিল। ছাদে মাদুর পেতে তারপর লেপ পাতলাম, দুজনে পাশাপাশি বসলাম। শাশুড়ি বলল, চাঁদের আলোয় খোলা আকাশের নিচে রোমান্টিক ব্যাপার, কি বলো? আমি বললাম, হ্যাঁ মা, দারুণ রোমান্টিক ব্যাপার, মনে হচ্ছে সারারাত এরকম গল্প করি। শাশুড়ি বলল, তাহলে তো ভালোই হতো, কটা বাজে দেখো তো। আমি মোবাইলটা নিয়ে দেখলাম 10টা বাজে। শাশুড়ি বলল, তোমার শ্বশুর আসার সময় হয়ে গেছে, নিচে চলো। মাদুর লেপ গুটিয়ে নিচে নিয়ে এলাম। ছাদের থেকে নিচে নামার কিছুক্ষণ পর শ্বশুর বাড়িতে এলো। রীতাকে ডেকে তুললাম, তারপর শাশুড়ি খাবার বাড়ল, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম।
কিছুক্ষণ গল্প করে আমি আর রীতা এক ঘরে আর শ্বশুর শাশুড়ি এক ঘরে ঘুমাতে গেলাম। গল্প করতে করতে রীতা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। আমার ঘুম আসছে না, শাশুড়ির কথা শুধু মনে হচ্ছে। এমন সময় কারেন্ট চলে গেল আর শুয়ে থাকতে পারছি না, গরমে শরীর ঘামছে, তার উপর কারেন্ট চলে গেল। রীতা তাও ঘুমিয়ে যাচ্ছে। আমি উঠে কোনো রকমে টেবিলের কাছে এলাম, তারপর টেবিলের উপর মোবাইলটা পেলাম। ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে বারান্দায় এলাম, মোবাইলে দেখলাম 12টা বাজে। বারান্দায় একটা বেতের চেয়ার আছে, এই চেয়ারটার হেলান দেওয়ার জায়গাটা অনেকটা শোয়ানো। যাই হোক, চেয়ারে বসলাম। খোলামেলা বারান্দা, বক্স করে গ্রিল দেওয়া, চাঁদের আলো বারান্দায় পড়েছে। ফুরফুরে হাওয়া দিচ্ছে, বক্সের উপর দুটো পা তুলে দিয়ে চেয়ারে হেলান বসে বসে আমার শাশুড়ির কথা ভাবছি। এই বয়সেও এখনো নিজেকে ফিট রেখেছেন। এইসব ভাবতে ভাবতে চোখ লেগে এলো, চমকে উঠলাম। পাশ ফিরে তাকিয়ে দেখি শাশুড়ি দাঁড়িয়ে আছে। আমি বললাম, মা আপনি ঘুমাননি? শাশুড়ি বলল, ঘুমই আসছে না, শুধুই তোমার কথা মনে পড়ছে। তারপর কারেন্ট চলে গেল, গরমে আরই ঘুম আসছে না। ওই দেখো, তোমার সুর নাক ডেকে ঘুমাচ্ছে, বাবা আর মেয়ে একই রকম হয়েছে। আমার পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে কথাগুলো বলল। শাশুড়ি বলল, সত্যি স্বপ্নেও কোনোদিন ভাবিনি জামাইয়ের কাছ থেকে এত সুখ সম্মান পাব। আমি বললাম, ভালোই হয়েছে বাবা, যদি আপনার কথা ভাবত তাহলে কি আপনি আমার কাছে কিছু চাইতেন? শাশুড়ি বলল, সত্যি কথা তোমাকে বলি, তোমার বিয়ের পর প্রথম যে বার তুমি এসেছিলে, একদিন তোমার শ্বশুরের লুঙ্গি পরেছিলে, মনে আছে? আমি বললাম, হ্যাঁ মনে আছে। শাশুড়ি বলল, সেদিন দুপুরে খাওয়ার পর তুমি আর রীতা ঘুমিয়েছিলে, তোমরা ঘুমিয়ে পড়েছিলে, তারপর আমি কি জন্য যেন তোমাদের ঘরে ঢুকেছিলাম। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। আমি বললাম, কিছুদিন আগে আপনি আমাদের বাড়িতে বেড়াতে গেছিলেন, সেই সময় থেকেই আপনার প্রতি আমার খেয়াল ছিল। তারপর একদিন মাথায় বুদ্ধি এলো আপনাকে দেখার। সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠতেন, আমিও সেই সময় ঘুম থেকে উঠতাম, রীতা তখনও ঘুমাত। সকালে উঠে আপনি যখন বাথরুমে যেতেন, তখন আমি আপনাকে দেখতাম। এই তো এখানে আসার কয়েকদিন আগে ভোরবেলা স্বপ্ন দেখলাম আপনাকে নিয়ে। তারপর থেকেই ভাবছিলাম, সবাই বলে ভোরের স্বপ্ন সত্যি হয়, আমার স্বপ্নটাও যদি সত্যি হয় তাহলে খুব ভালোই হয়। এখন বুঝলাম ভোরের স্বপ্ন সত্যি সত্যি হয়। আমি বললাম, অনেক ভাগ্য করে আপনার মতো একজনকে শাশুড়ি হিসেবে পেয়েছি। শাশুড়ি বলল, আমি কি কম ভাগ্যবান যে তোমাকে জামাই হিসাবে পেয়েছি? এই বলে তিনি অদ্ভুত আচরণ করতে লাগলেন। আমি বললাম, মা এখন যদি রীতা আসে তাহলে কি হবে? এর মধ্যেই কারেন্ট চলে এলো, মোবাইলে দেখলাম ভোর 4টে বাজে। আমি একটু হেসে বললাম, মা এবার আপনার রুমে যান। শাশুড়ি ঘরে চলে গেল, আমিও ঘরে এসে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে বারান্দায় এলাম। কাল রাতে যে চেয়ারে বসেছিলাম সেই চেয়ার বসে শ্বশুর চা খাচ্ছে। শ্বশুর আমাকে দেখে বলল, মিনাল আসো বসো। আমি জানালার বক্সে গিয়ে বসলাম। শ্বশুর বলল, মিনালকে চা দাও। আমি বললাম, না না বাবা, আমি ফ্রেশ হয়ে পরে খাচ্ছি। শাশুড়ি এসে দাঁড়ালো, আজকে তো নিরামিষ, কি রান্না করব? শ্বশুর বলল, লোকেশ কি খাবে জিজ্ঞাসা করো। আমি বললাম, আরে একটা কিছু রান্না করলেই হলো। শাশুড়ি বলল, তাহলে মুড়ি ঘন্দ করব, কিনে পাঠিয়ে দিও। আর কি রান্না করি? শ্বশুর বলল, শিং মাছের ঝোল রান্না করো, অনেক দিন খাই না। কি লোকের শিং মাছের ঝোল ভালো লাগে না? আমি বললাম, হ্যাঁ ভালো লাগে। শাশুড়ি, তাহলে পুকুর থেকে মাছ এনে দাও। আমার শ্বশুরের 5 বিঘা জুড়ে পুকুর আছে, এক দাগেই পুরো 5 বিঘা জমি, কাঁঠালি কলা, সিঙ্গাপুরি কলা, কাঁচা কলা সব রকমই আছে পুকুর পাড়ে। শ্বশুর বলল, আমার দোকানের দেরি হয়ে যাবে, তুমি লোকেশকে নিয়ে যাও, ওকে পুকুরটা দেখিয়ে নিয়ে আসো আর জেলেকে বলে মাছ নিয়ে আসো। শ্বশুর দোকানে চলে গেল, আমিও বাথরুম থেকে ফ্রেশ হয়ে এলাম। বারান্দায় চেয়ারে বসলাম, কিছুক্ষণ পর শাশুড়ি চা নিয়ে এলো আমার আর ওনার। শাশুড়ি বলল, এই নাও চা। আমি চাটা নিয়ে চুমুক দিলাম। শাশুড়ি আমার সামনে জানলার বক্সে আসন করে বসল। দুজনেই চা খেলাম, দুষ্টু মিষ্টি কথা বলতে বলতে। চা খাওয়া হয়ে গেলে শাশুড়ি চলে গেল কাপ নিয়ে। আমি বসে বসে গান শুনছি। কিছুক্ষণ পর রীতা ঘুম থেকে উঠে এলো। জানালার বক্সে বসে আমার সাথে কিছুক্ষণ গল্প করে বাথরুম থেকে ফ্রেশ হয়ে রান্নাঘরে মায়ের কাছে গেল। 9টা বাজে রীতা রুটি আর সবজি নিয়ে এলো। থালাটা বক্সে রেখে হাত ধুয়ে এসে খেতে শুরু করলাম। তারপর রীতা 2 হাতে 2টো প্লেট নিয়ে এসে বক্সে বসল। কিছুক্ষণ পর শাশুড়ি এসে বক্সে বসে মা মেয়েতে খেতে বসল। আমার খাওয়া শেষ, আমি উঠে হাত ধুয়ে এলাম। শাশুড়ি বলল, রীতা আমি আর মিনাল আমাদের পুকুরে যাব মাছ আনতে, আজকে শিং মাছের রান্না হবে।
আমি একাই যেতাম। তোর বাবা বলল মিনালকে পুকুরটা দেখিয়ে নিয়ে আসতে। তোর বাবা খাসির মাথা পাঠাবে, তুই সেটা একটু ভেজে রাখিস, আমরা তাড়াতাড়ি চলে আসব। 9:30 বাজে শাশুড়ি ঘরে গিয়ে শাড়ি পরে এলো। আমিও একটা ট্র্যাকস্যুট আর একটা গেঞ্জি পরে নিলাম। আমি বললাম, মা একটা জাল নিতে হবে তো ধরার জন্য। শাশুড়ি বলল, তা নেওয়ার দরকার নেই, ঘরে একটা ফোল্ডিং জাল আছে, ওটাই নিয়ে আসি। শাশুড়ি ঘরে গিয়ে নিয়ে এলো। শাশুড়ি বলল, এই নাও। আমি জাল নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। মিনিট 20 লাগলো বাগানে আসতে। সুর বাড়ি থেকে 5 মিনিট এলেই মাঠ শুরু, মাঠের আল দিয়ে মিনিট 10 লাগে। মাঠে কিছু লোক কাজ করছে। আল দিয়ে আসতে আসতে কয়েকজন শাশুড়িকে জিজ্ঞাসা করল আমি কে, কোথায় যাচ্ছি। শাশুড়ি আমার পরিচয় দিল, মাছ আনতে যাচ্ছি সেটাও বলল। কলা বাগানের ভেতরে ঢুকলাম। এতক্ষণ রোদ্রে এসে এখন বাগানের ভেতরে ঢুকে শান্তি পেলাম। অতিরিক্ত গরমের জন্য মাঠে লোকজনও খুব একটা নেই। দুজনে মিলে হাঁটতে হাঁটতে বাগানে ঘুরছি। ঘুরতে ঘুরতে প্রায় বাগানের মাঝখানে চলে এলাম। শাশুড়ি বলল, লোকেশ এই মোচাটা নাও। আমি চেষ্টা করলাম কিন্তু নাগাল পেলাম না। শাশুড়ি বলল, আচ্ছা থাক, মোচা পরে নাও, এখন কয়েকটা কলা পাতা নাও। আমি বললাম, কলা পাতা দিয়ে কি হবে। শাশুড়ি বলল, কলা পাতার উপর জামাই শাশুড়ির গল্প হবে। আমি কয়েকটা কলা পাতা নিলাম। শাশুড়ি কলা পাতাগুলো বিছিয়ে তার উপর বসল, আমিও বসলাম। আমরা বাগানের মাঝখানে আছি, বাইরে থেকে কেউ দেখতে পারবে না। শাশুড়ি একদম ঘেমে গেছে। আমি মোচা ধরতেই শাশুড়ির মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো। শাশুড়ি বলল, তাড়াতাড়ি নাও, দেরি হয়ে যাবে, বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। এরপর শাশুড়ির কথা শুনে আমি আর দেরি করলাম না। শাশুড়ি বলল, চলো চলো, অনেক দেরি হয়ে গেছে। তারপর আমরা কয়েকটা মোচা নিলাম। আমরা বাগান থেকে বেরিয়ে বাড়ি গেলাম 12:20 বাজে। রীতা বলল, এতক্ষণ লাগলো তোমাদের একটা মোচা আর মাছ আনতে, তোমাদের দেরি দেখে আমি মুড়ি ঘন্দ তরকারি করে রেখেছি। শাশুড়ি বলল, আরে যাওয়ার সময় মিলির মায়ের সাথে দেখা, লোকেশকে দেখে কিছুতেই ছাড়ল না, বাড়ি নিয়ে গেল, চা করল, ওই জন্যই তো দেরি হয়ে গেল। আমি মনে মনে হাসছি, কে যে মিলির মাকে জানে। শাশুড়ি রান্নাঘরে গিয়ে মোচা কেটে রেডি করছে আর রীতা স্নান করতে গেল। রীতা স্নান করতে গেলে 1 ঘন্টার আগে বের হয় না। আমি রান্নাঘরে গিয়ে শাশুড়িকে একটু হেল্প করছি। শাশুড়ির তরকারি তৈরি হয়ে গেল, ধুয়ে রান্না চাপালো, দুজনে মিলে দুষ্টুমি করছি। শাশুড়ি বলল, রীতা এখনই বাথরুম থেকে বেরোবো, তুমি ঘরে যাও। আমি সঙ্গে সঙ্গে ঘরে এসে শুয়ে মোবাইলে গান চালালাম আর রীতাও বাথরুম থেকে বেরোল। রীতা বলল, যাও স্নান করে নাও। আমি উঠে বাথরুমে গেলাম। স্নান সেরে ঘরে এসে রীতার সাথে গল্প করছি। রীতা বলল, তোমার খুব কষ্ট হচ্ছে বলো। আমি বললাম, কেন, কিসের কষ্ট। রীতা বলল, কতদিন হলো তুমি একা আছো, আরও প্রায় 1 বছর এভাবে থাকতে হবে। আমি তো মনে মনে হাসছি, খুব আনন্দেই আছি। রীতা বলল, কি ভাবছ। আমি বললাম, কই কিছু না তো, ঠিক তোমার জন্য কষ্ট করতে পারবো। শাশুড়ি স্নান সেরে এলো। কিছুক্ষণ পর শ্বশুর বাড়ি এলো। দুপুরে খেতে বসলাম আমি। শ্বশুর আর রীতা আর শাশুড়ি খেতে দিচ্ছে। শ্বশুর বলল, মিনাল বাগান দেখলে। আমি বললাম, হ্যাঁ বাবা, দেখেছি। শাশুড়ির দিকে তাকিয়ে দেখি মুচকি হাসছে। খাওয়া শেষ করে উঠে ঘরে চলে এলাম, শুয়ে একটু ঘুমিয়ে নিলাম। বিকেলে উঠে বারান্দায় এসে দেখি শাশুড়ি পায়ে আলতা পরছে, রীতাও পরছে। আমি বললাম, কি ব্যাপার, দুজনেই আলতা পরছ। রীতা বলল, আজকে বৃহস্পতিবার না। আমি বললাম, ও আচ্ছা। সন্ধ্যা বেলা শাশুড়ি লাল পাড় সাদা শাড়ি পরে বৃহস্পতিবারের পুজো দিল। সত্যি ওনাকে দেখতে দারুণ লাগছে। 3 জন মিলে গল্প করে ভালোই কাটল। 9টা বাজে শ্বশুর এলো। শাশুড়ি রান্নাঘরে গেল। 10টার সময় খেতে বসলাম। খাওয়া শেষ করে আমি আর রীতা ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। রীতা মিনিট 10 মধ্যে ঘুমিয়ে পড়ল। আমি শাশুড়ির অপেক্ষায় আছি। মোবাইলে গল্প পড়ছি। 11টা বাজে, আর ভালো লাগছে না। একবার এদিক একবার ওদিক করছি। 11:30টার সময় দরজা খোলার আওয়াজ পেলাম। লাইট জ্বলে উঠল। তাকিয়ে দেখি শাশুড়ি দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে খাট থেকে নেমে লাইট অফ করে দরজা বন্ধ করে শাশুড়ির সঙ্গে এলাম। শাশুড়ি বলল, এই ঘরে আসো। আমি বললাম, বাবা কোথায়। শাশুড়ি বলল, আসো বলছি। আমি বললাম, আপনি আমাদের ঘরে গেলেন, যদি রীতা জেগে থাকতো কি হতো একবার ভাবুন তো। শাশুড়ি বলল, আমি ভেবেই গেছি, আমি জানি রীতা জেগে থাকবে না। আমি বললাম, কি করে জানলেন। শাশুড়ি বলল, রীতা আর ওর বাবাকে ওষুধ দিয়েছি। আমি বললাম, কি বলছেন মা। শাশুড়ি বলল, আজকে শুধু আমরাই গল্প করব। আমি, বাবা কোথায়।
শাশুড়ি বলল, ঠাকুর ঘরে শুয়েছে। আমি বললাম, কি ব্যাপার, আজকে হঠাৎ ঠাকুর ঘরে ঘুমালো কেন? শাশুড়ি বলল, এই ঘরেই ঘুমাচ্ছিল। আমি বললাম, 11টা থেকে একটা ভালো সিনেমা দিয়েছে, আমি দেখব। তোমার শ্বশুর নিজেই ঠাকুর ঘরে চলে গেল। আমি মাঝে মধ্যেই অবশ্য রাতে সিনেমা দেখি, তখন তোমার শ্বশুর পাশের ঘরে গিয়ে ঘুমায়। আজকে পাশের ঘরে তোমরা আছো, তাই ঠাকুর ঘরে গিয়ে শুয়েছে। আমি বললাম, বুদ্ধিটা তো ভালোই করেছেন। শাশুড়ি বলল, এতটুকু না করলে আমরা এই সময় পেতাম? আমি বললাম, রিতাকে ওষুধ না খাওয়ালেও হতো, ওর যা গভীর ঘুম, ওর পাশে গিয়েও থাকলে ও টের পাবে না। শাশুড়ি বলল, আমি জানি, তাও রিস্ক নিলাম না। শাশুড়ি আলমারি খুলে একটা বাক্স বার করল, বাক্সটা খুলল, দেখি সব গয়না। শাশুড়ি এক এক করে সব পড়তে লাগল, 2 হাত জুড়ে শাখা বাঁধানো, পলা বাঁধানো, আরও কত কি সোনার হার, গলা ভর্তি কানের দুল। গয়না দেখতে পরীর মতো লাগছে। আমি বললাম, মা, আপনাকে যা সুন্দর লাগছে না কি বলবো। শাশুড়ি বলল, আর মা নয়, এখনই তোমার বউ হব, তোমার জন্যই তো সাজলাম। এই গয়নাগুলো বেশিরভাগ আমার বিয়ের গয়না। শাশুড়ি সিঁদুরের কৌটোটা হাতে নিয়ে আমার দিকে এগিয়ে দিল। শাশুড়ি বলল, নাও, পরিয়ে দাও। আমি এক চিমটি সিঁদুর নিয়ে শাশুড়ির সিথি ভরিয়ে দিলাম। শাশুড়ি সিঁদুরের কৌটোটা রেখে আমাকে ধরল। সিথি থেকে কিছু সিঁদুর নাকে পড়েছে, সত্যি ওনাকে দেখতে পুরো নতুন বউয়ের মতো লাগছে। শাশুড়ি আমার সামনে বসে পড়ল, তারপর আমার পায়ে হাত দিয়ে নমস্কার করল। আমি বললাম, মা, এ কি করছেন? আমি আপনার থেকে ছোট। শাশুড়ি বলল, স্বামীকে প্রণাম করলাম, আর তুমি আমার থেকে বয়সে ছোট হলেও এখন তো সম্পর্কে বড় হয়ে গেলে। আর মা বলে ডাকবে না, নাম ধরে ডাকবে, সবার সামনে মা বলেই ডেকো। আমি বললাম, ঠিক আছে রিনা, তাই হবে। শাশুড়ি হেসে দিল। এক অন্যরকম অনুভূতি, আর আপনার তুলনা হয় না। আপনাকে পেয়ে অনেক খুশি আমি। শাশুড়ি বল, আবার আপনি? আমি বললাম, ঠিক আছে, 2 বাজে ঘুমাও। শাশুড়ি বলল, আজকে আর ঘুমাবো না, অনেক গল্প করব। ভোর হলে শাশুড়ি সব গয়না আলমারিতে রেখে দিল। 5টা বাজে ঘরে গিয়ে আমরা যে যার রুমে ঘুমিয়ে পড়লাম। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।